শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সর্বদলীয় সফর নিয়ে বিতর্ক, তৃণমূল প্রত্যাহার করল ইউসুফ পাঠানকে, ঘাসফুলের সিদ্ধান্তে চমক। পা বাঁধল ভারত, নয়াদিল্লির একটা ঘোষণায় কত টাকা ক্ষতি হলো বাংলাদেশের। চাকরিহারা শিক্ষকদের ওপর হামলা, প্রতিবাদে বিধানসভার বাদল অধিবেশনে ঝোড়ো আন্দোলন করতে চায় বিজেপি। কেন সুদীপ কেষ্টর পদ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত দলের, অবশেষে ব্যাখ্যা দিলেন অভিষেক। কলকাতা পুরসভার সমবায় নির্বাচনে সবকটি আসনে জয় জয়কার তৃণমূলের। আন্দোলন যেন হিংস্র না হয়, চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চাকরিহারাদের সরকারের ওপর ভরসা রাখা উচিত ছিল, রাস্তা অবরোধ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। শোভানগরে কংগ্রেস বিজেপি ভাঙিয়ে তৃণমূলের 9 পঞ্চায়েত সদস্য। এবার আসছি বিস্তারিত খবরে। চাকরিহারা আন্দোলনকারীদের রাজ্য সরকারের ওপর ভরসা রাখা উচিত ছিল এবং রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ক্ষতি করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে এই বার্তা দেন। চাকরিহারাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য সরকার আইনি পথে সব রকম চেষ্টা চালাচ্ছে এবং সবসময় তাঁদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আদালতের নিয়ম মেনেই সবাইকে চলতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই চাকরিহারাদের বিষয়ে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। সরকার চায় সংশ্লিষ্ট সকলে তাঁদের চাকরি ফেরত পান। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত কারো বেতন বন্ধ হয়নি এবং সরকার সবসময় তাঁদের পাশে রয়েছে, তাই সরকারের ওপর তাঁদের ভরসা রাখা উচিত। আন্দোলনকারীদের রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি তৈরির সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে কার্যত কোনো লাভ হয় না। আন্দোলন করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই নিয়ম মেনে চলা উচিত। তিনি অভিযোগ করেন, বর্তমানে আন্দোলনে প্রকৃত শিক্ষকদের সংখ্যা কম এবং বহিরাগতদের সংখ্যা বেশি। শিক্ষকদের কাছ থেকে সরকার প্রয়োজনীয় সম্মান আশা করে বলেও তিনি উল্লেখ করেন। চাকরিহারাদের প্রতি বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের উন্নয়নের জন্য কাজ করুন এবং কোনো উস্কানিতে কান না দিয়ে আইনের ওপর সম্পূর্ণ ভরসা রাখুন। তিনি অভিযোগ করেন যে যারা আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছে তারাই প্রথম আদালতে গিয়ে মামলা দায়ের করেছিল। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, রাজ্য সরকার চায় না কারো চাকরি চলে যাক এবং চাকরি ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই লড়লে সরকার তাঁদের পাশে থাকবে ও সব রকম সাহায্য করবে। বাংলাদেশে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, শনিবার রাতে নেওয়া সিদ্ধান্তে নড়বড়ে হয়েছে পদ্মাপাড়ের বাণিজ্য। কেন্দ্র জানিয়েছে, দেশের সমস্ত স্থলবন্দরে প্রবেশ নেই বাংলাদেশি রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাবারের। তবে চাইলে তারা ঢুকতে পারে কলকাতা ও মুম্বাইয়ের সমুদ্র বন্দর হয়ে। কিন্তু এই সিদ্ধান্তের জেরে কতটা ফাঁড়ায় পড়তে হবে পদ্মাপাড়ের দেশকে? গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ নিজেদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ভারতের শনির কোপে ৬,০০০ কোটি টাকার অধিক মাসুল গুনতে হবে বাংলাদেশকে, যা বাংলাদেশের ৪২% রপ্তানির সমান। এই বিধিনিষেধের মাধ্যমে ভারত এক ঢিলে 2 পাখি মেরেছে বলেই মত জিটিআরআই এর। একদিকে বাংলাদেশের প্রতি কড়া সিদ্ধান্ত, অন্যদিকে চীনের দিকে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি, জানানো হয়েছে সেই প্রতিবেদনে। কিন্তু কেন এতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে? পদ্মাপাড়ে ব্যবসায়ীদের জন্য এই গোটা বিপদ ডেকে এনেছেন তাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে অবরুদ্ধ বলেছিলেন তিনি। পাশাপাশি চীনকে অর্থনৈতিক শিল্পাঞ্চল তৈরির আহ্বান জানিয়ে নিজেদের সাগর সম্রাট বলেছিলেন তিনি। এবার সেই মন্তব্যের মাসুলই গুনতে হচ্ছে গোটা বাংলাদেশকে। একটি পরিসংখ্যান বলছে, প্রতি বছর শুধুমাত্র ভারতেই বিভিন্ন বন্দর হয়ে ৫,০০০ কোটি টাকার পোশাক ও বস্ত্র পণ্য পাঠিয়ে থাকে বাংলাদেশ, যা এবার বন্ধ হলো। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন অনুব্রত ওরফে কেষ্ট। অন্যদিকে কলকাতা উত্তর জেলা কমিটির সভাপতির দায়িত্ব ছিল সুদীপের কাঁধে। শুক্রবার প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, সভাপতির পদ হারিয়েছেন 2 দাপুটে নেতা। বীরভূম ও কলকাতা উত্তর 2 জায়গাতেই তৃণমূলের সংগঠন দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে 9 সদস্যের কোর কমিটিকে। সোমবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এই নিয়ে মুখ খোলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বলেন, নেতাজি ইন্ডোরের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন,
অনুব্রত মণ্ডল কোর কমিটিতে থাকবেন। বীরভূমে কোর কমিটির বৈঠকও হয়েছে। উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান আছেন। সেখানে 7 জন বিধায়ক তাঁদের সঙ্গে আরো 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার ও জীবন সাহা সংযোজিত হয়েছেন। 9 জনের কোর কমিটি বানানো হয়েছে। টিম ওয়ার্ক করে সকলে কাজ করবে। কাকে বেশি পুরস্কৃত করা হলো, কার ক্ষমতা খর্ব হলো, সেভাবে দেখা ঠিক নয়। অভিষেক এদিন জানান, দলের সাংগঠনিক স্তরে সকল রদবদল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে হয়েছে। কোথায় কে থাকবেন না থাকবেন বিগত দিনে তাদের কাজের ভিত্তিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী 9 জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন। নিলম্বন উঠে যাওয়ার পর সেই অধিবেশনে যোগ দিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধিবেশনের প্রথম দিন থেকেই আক্রমণাত্মক হতে চাইছে বিজেপি পরিষদীয় দল। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জ এবং তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামীদের হামলার ঘটনার কথা উল্লেখ করে অধিবেশন জুড়ে নানান আন্দোলনের কৌশল ঠিক করছে তারা। সম্প্রতি বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখানে গিয়ে তিনি জানিয়েছিলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিধানসভার অধিবেশন অচল করে দেওয়া হবে। সোমবার উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে বিমানবন্দরে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেছেন, আমি চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে গিয়ে বলে এসেছি, বিরোধী দলনেতা কোনো একটি রাজ্য সরকার এবং সরকারি দলের দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি তিনি। তারা যদি আমাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেন, সেই বিষয়ে আমি কথা বলে তাঁদের জানাবো। শুভেন্দু আরো বলেন, আমি সেদিন খোলা মঞ্চে তাঁদের প্রস্তাব দিয়েছিলাম, আপনারা কি ধরনের সহযোগিতা চান আমাদের বলুন। যে ধরনের সহযোগিতা আমাদের তরফ থেকে সম্ভব তা আমরা অবশ্যই করব। বিরোধী দলনেতার এমন মন্তব্যেই অনেকে তীব্র আন্দোলনের গন্ধ পেতে শুরু করেছেন। 9 জুন বিধানসভার অধিবেশনের প্রথম দিন সোমবার শোক প্রস্তাব পেশের পর শেষ হয়ে যাবে। মঙ্গলবার থেকে শুরু হবে পূর্ণাঙ্গ অধিবেশন। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, সেদিন থেকেই চাকরিহারা শিক্ষকদের দাবি দেওয়ার পাশাপাশি তাদের ওপর হামলার ঘটনা নিয়ে জঙ্গি আন্দোলন চালাবেন শুভেন্দুরা। এক বিজেপি বিধায়কের কথায় এই সমাজ গঠন করেন শিক্ষকেরা। আগামী প্রজন্মকে পথ দেখান তারাই যখন শাসক দলের পুলিশ এবং শাসক দলের নেতার গুন্ডা বাহিনীর কাছে মার খান, তখন প্রধান বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব কয়েক গুণ বেড়ে যায়। দায়িত্ববোধ থেকেই আগামী বিধানসভা অধিবেশনে এই সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর জবাব চাইব। তেমনি নানান কৌশলে প্রতিবাদের ঝড়ও তুলব। ওই বিধায়ক আরো বলেন, শুধু শিক্ষকেরাই নন, গত বছর আরজিকর আন্দোলনের সময় চিকিৎসকদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল তাও সারা বাংলা দেখেছে। তখনও আমরা বিধানসভায় প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের সুর এবার আরো তীব্রভাবে টের পাবে শাসক দল। অপারেশন সিঁদুরের পর দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা যেন নতুন মাত্রা পেয়েছে। সেই আবহেই মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত ঘরোয়া রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রতিনিধি দলে বিভিন্ন দলের সাংসদদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত একদিকে কেন্দ্রের কূটনৈতিক উদ্যোগ বলে মনে করা হলেও অন্যদিকে বিরোধী দলগুলির তরফে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই চিহ্নিত হয়েছে। এ প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকার প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে রাখার সিদ্ধান্ত জানায়। বিদেশ মন্ত্রক ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তার সঙ্গে যোগাযোগ করে পাসপোর্ট সংক্রান্ত তথ্যও সংগ্রহ করেন। ইউসুফ পাঠান নিজেও প্রস্তুতি নিচ্ছিলেন সফরের জন্য, কিন্তু আচমকাই দলীয় সিদ্ধান্তে তাকে এই সফরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন পরিষ্কার জানান, আমরা জাতীয় স্বার্থে বরাবরই পাশে রয়েছি, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি চালানো সরকারের কাজ, তা দলীয় সম্মতি ছাড়া করা শৃঙ্খলা বিরোধী। দলীয় সূত্রে দাবি, কোন সাংসদকে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার আগে দলনেত্রী বা নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে সরাসরি যোগাযোগ করা শোভনীয় নয়। তৃণমূল এটিকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন হিসেবে দেখছে। কলকাতা পুরসভার কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনে জিতল তৃণমূল। রবিবারের মেঘলা আকাশে উড়ল সবুজ আবির। 23টি আসনের মধ্যে সবকটি জিতে নিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। 1904 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা বরাবরই বামেদের দখলে ছিল। এই প্রথম ওই সংস্থার সব আসন জিতল তৃণমূল কংগ্রেস। মোট 23টি আসনের মধ্যে 11টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল
ঘাসফুল শিবির। বাকি 12টি আসনে রবিবার ভোটদান পর্ব হয়। বিকেলে ফল প্রকাশ হতেই দেখা যায় ওই সমবায়ের সবকটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। জানিয়েছেন, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা রয়েছে তার বড় প্রমাণ। দীর্ঘদিন বাদে এই সোসাইটি ক্ষমতায় এলো, তৃণমূল সব আসনে তৃণমূলের প্রার্থীরা জিতেছে। আগামী দিন এই সমবায় মানুষের জন্য, বিশেষত পুরসভার কর্মীদের জন্য কাজ করবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, পুরসভার সমবায় নির্বাচনে বেশ কিছু অভিযোগ তুলেছে বামেরা। নির্বাচন পুরসভায় না করে অন্যত্র করা হচ্ছে বলে তারা প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, ছুটির দিনে কেন নির্বাচন তা নিয়েও বিরোধিতা করে বামেরা। রবিবার সকালে নির্বাচন শুরুর আগে বামেদের অভিযোগ ছিল নির্বাচনে কারচুপি হচ্ছে, বাম প্রার্থীদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ মিথ্যে বলে দাবি করে। অবশেষে সন্ধ্যায় যখন ফলাফল প্রকাশিত হয় তখন দেখা যায় সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।